কয়েকদিন আগে, জাস্ট 3-4 মান্থস আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আমার সাথে ডেডলাইনের জাস্ট 1 সপ্তাহ আগে যোগাযোগ করছে, এবং ফরচুনেটলি তার সবগুলো রেডি ছিল এবং আমি রাইটলি কানেক্ট করে দিছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কানাডার ম্যানিটোবা থেকে আমি সাকিব আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমার সাথে অতিথি হিসাবে আছেন ডক্টর মোহাম্মদ সেলিম উদ্দিন। উনি পিএইচডি করার পরে কানাডাতে এখন পোস্টডক করছেন। তো আমি যদি একটু ওনাকে স্বাগত জানানোর আগে সংক্ষিপ্ত পরিচয় দিই। উনি চিটাগং ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন বাংলাদেশের, তারপরে শাহজালাল ইউনিভার্সিটি সিলেটে পড়িয়েছেন, পড়ানোর পরে উনি এসছেন। তো ওনার সেই আসার জার্নিটা আমরা শুনবো না, আমরা শুনবো হচ্ছে গিয়ে যে উনি এইখানে যে এসেছেন কিভাবে ফান্ড নিয়ে এসেছেন এবং ফান্ড কিভাবে ম্যানেজ করছেন, এবং হয়তো আপনাদেরকে একটি দিক নির্দেশনা দিবেন যে কানাডাতে মাস্টার্স বা পিএইচডি লেভেলের যদি আসতে চান, আসতে পারলে ফান্ডটা কিভাবে পাবেন। তো সবার আগে সেলিম ভাই আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। Thank you, Sakib Bhai. Thanks for your invitation, and it's a golden opportunity to share some experiences from my life. And আমাদের বাংলাদেশি ভাইরা যারা এখানে বিদেশে পড়াশোনা করতে আসতে চায়, তাদের যদি কোনো উপকারে আসে আমার যে ইনফরমেশন গুলো, তাহলে আমি অনেক বেশি কৃতজ্ঞ থাকবো আর কি। ধন্যবাদ সাকিব ভাই। তো সেলিম ভাই, আমি বাংলাদেশে আছি। আমি বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে পড়ি না। আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করে আমি একটা কোনো এনজিওতে কাজ করছি। আমি কানাডার যে কোনো ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা বা ইউনিভার্সিটি অফ উইনিপেগ বলেন বা ওয়াটারলুতে বলেন, আমি পড়তে আসব। আমি ফান্ডিং নিয়ে আসতে যাচ্ছি। এইটাই একটা কেস স্টাডি। আমি কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব, আমাদের আলোচনাটা আজকে এটা নিয়েই হবে। হ্যাঁ সাকিব ভাই, খুবই সুন্দর একটা আপনি প্রশ্নের অবতারণা করেছেন। বিশেষ করে যারা নন একাডেমিক, তাদের কি এখানে কানাডাতে আসার সুযোগ আছে কিনা? আমি বলবো অবভিয়াসলি, এটা কানাডা এমন একটি দেশ, এখানে আপনার বয়সের বিবেচনা নাই, আপনি কোথায় জব করেন সেটার কোনো বিবেচনা নাই। হ্যাঁ, এখন বিবেচ্য বিষয়গুলো নিয়ে আমাদের আসলে কিছু দৃষ্টিপাত করতে হবে। সেগুলো হচ্ছে, প্রথমে আপনি যখন আন্ডার গ্রাজুয়েট বা মাস্টার্স করেছেন, তখন আপনার রিসার্চের কোনো ব্যাকগ্রাউন্ড ছিল কিনা, সেটা কিন্তু অনেক বেশি কাজে আসবে। প্রথম ফোকাস হচ্ছে আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ড। দ্বিতীয় ফোকাস হচ্ছে আপনার জব এক্সপিরিয়েন্স ইজ অলসো এ বিগ ম্যাটার। যেহেতু আপনি এনজিওতে কাজ করতেছেন, সো ইট উইল গেট ভেরি হাইলাইটেড হিয়ার টু গেটিং অ্যাডমিশন। দেন আমি আরো বলবো, আমি প্রথম যখন আমি স্টার্ট করি আমার হায়ার স্টাডির যে স্কোপগুলো আমি খুঁজতেছিলাম, তখন কানাডাতে আমি ফোকাস করছিলাম জাস্ট কানাডা এবং অস্ট্রেলিয়া, দুইটা দেশে। এবং ইভেনচুয়ালি এট দ্য সেম টাইম আই গট 3 স্কলারশিপ, কানাডাতে, ইউরোপে এবং অস্ট্রেলিয়াতে। কিন্তু কানাডিয়ান ডিগ্রি এবং নর্থ আমেরিকান ডিগ্রির ভ্যালু এবং এটার অ্যাপ্লিকেশনটা বিবেচনা করে আমার সম্মানিত শিক্ষক মন্ডলী আমাকে পরামর্শ দিলেন যে তুমি কানাডাতে যাও, কানাডা উইল বি দ্য বেস্ট প্লেস ফর ইউ। এখন আমি কিভাবে শুরু করলাম, আপনার যে প্রশ্নটা, আমি এনজিওতে চাকরি করি, আমি ইউনিভার্সিটিতে চাকরি করি, বা আমি যে কোনো রিসার্চ অর্গানাইজেশনে চাকরি করি, তাহলে আমার জার্নিটা কিভাবে? প্রথম কেস হচ্ছে, আমি আমার যে ফিল্ড অফ রিসার্চ, আমি খুঁজবো ওই ফিল্ডের অ্যাভেলেবিলিটি বা স্কোপগুলো কোন কোন বিশ্ববিদ্যালয় আছে। প্রথমে আমি পুরো কানাডার, আমার যে ব্যাকগ্রাউন্ড, আমি চিটাগং ইউনিভার্সিটি ফরেস্ট্রি থেকে পড়াশোনা করেছি, মাস্টার্স করেছি, এবং তখন আমি শাহজালাল ইউনিভার্সিটিতে এজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ছিলাম ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্সে। ইভেনচুয়ালি আমি পরে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে রিজাইন করি লেটার অন। তো প্রথমে আমি কি করছি, একটা পুরো কম্প্রিহেন্সিভ লিস্ট তৈরি করেছি। আমি কানাডাতে, অস্ট্রেলিয়াতে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আমার রিসার্চটা ফিট করে, আমার ডিসিপ্লিনটা ফিট করে। কারণ আমাদের কিছু কিছু ডিসিপ্লিন আছে প্রত্যেক ইউনিভার্সিটিতে পড়ানো হয় বা প্রত্যেক আছে, কিন্তু আমার রিসার্চটা কিন্তু সব জায়গায় ফিট করে না। তো আমার আসলে দুইটাই দেখতে হবে, যেখানে আমার রিসার্চ প্লাস হচ্ছে আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড দুইটা ফিট করে। তো ওটা আমি চুজ করে একটা লিস্ট করছি, এবং ওখান থেকে 10টা বিশ্ববিদ্যালয়কে আমি টার্গেট করলাম যে আমি এখানে এখানে লিখবো। তো আমি প্রথমে দেখলাম যে টপ র্যাঙ্ক কোনগুলো আছে, যে আমি আমি ফান্ডিং সহ পাইতে পারি। তখন আমি দেখলাম যে নেচার রিসোর্স ইনস্টিটিউট এট দ্য ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা ইজ ওয়ান ফিট। I applied also University of Toronto. I applied also University of British Columbia for the first time. তো প্রথমে কি করতে হবে, ফর এক্সাম্পল আমি যেহেতু বললাম যে আমি প্রথমে ন্যাচারাল রিসোর্স ইনস্টিটিউট আমি অ্যাপ্লাই করছি, তো আমি একটু দেখাচ্ছি কি দেখে আমি অ্যাপ্লাই করলাম। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে ন্যাচারাল রিসোর্স ইনস্টিটিউট এট দ্য ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা।
তো আমি প্রথমে গেলাম যে ফ্যাকাল্টি প্রোফাইলটা আসলে আমার দেখা দরকার, কোন কোন ফ্যাকাল্টি আমার সিমিলার লাইন অফ রিসার্চে কাজ করে। তো ফ্যাকাল্টি প্রোফাইলটা আমি প্রথমে সার্চ করতে থাকলাম। প্রথমে আমি তখন আসলে আমার সুপারভাইজার ছিল মাস্টার্সের ডক্টর ফিকরেট বার্কেস। হি ইজ এ ভেরি রিনাউন্ড স্কলার গ্লোবালি, তাকে সবাই চেনে, এবং হি ওয়াজ nominated for a big awards later on. বর্তমানে সে এমিরেটাস প্রফেসর এবং কানাডার রয়্যাল সোসাইটি অফ কানাডার সে ফেলো। তো আমি ওর প্রোফাইলটা দেখলাম। ওর প্রোফাইলে তো আপনারা যখন এখানে বিদেশে আসবেন বা কানাডাতে হায়ার স্টাডি করতে চাইবেন, তখন আপনারা অবশ্যই একজন প্রফেসর যার কাছে প্রথমে আপনি অ্যাপ্রোচটা করবেন, ইমেলটা লিখবেন, তার ব্যাকগ্রাউন্ডটা আপনাকে অবশ্যই দেখতে হবে আপনার সাথে পারফেক্টলি ম্যাচ করে কিনা। দ্যাট ইজ মোর অ্যান্ড ক্রিটিক্যাল ইম্পর্টেন্স। কারণ হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। আপনি প্রথম যে ইমেলটা দিবেন তার কাছে, তার সম্পর্কে যদি না জেনে দেন, তাহলে সে কখনোই পড়বে না, সে প্রথমে ডিলিট করে দিবে। কিন্তু যখন দেখবে যে you did some research on his profile and this institution particularly, and it is quite relevant with your research, then তার মনে ক্লিক করবে যে he is my potential student, so I can take him. So আমি প্রথমে ওকে লিখলাম, কারণ হচ্ছে আমি ও দেখলাম যে সে কমিউনিটি বেসড রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে, বেসিক্যালি কমন প্রপার্টি রিসোর্সেস, আমাদের দেশে যেটা বলে আমরা ফরেস্ট্রি, আমাদের ওশেন, আমাদের রিভার্স, যেগুলো আপনার আমরা দেখি যে ওপেন ওয়াইড, যেমন আপনার হাকালুকি হাওরের দিকে যদি হাওর এরিয়া, সুনামগঞ্জ হাওর এরিয়া, those most of them are the common property resources. So common property is the property of the people, no one governs it, but there are some local policy and rules to govern those institutions. তখন আমি তাকে অ্যাপ্রোচ করলাম, কারণ তার সাথে আমার ম্যাচ করে, আমার প্রিভিয়াস কিছু রিসার্চ আইডিয়া আছে, যেটা আমি ফরেস্ট্রি নিয়ে কাজ করেছি, ফরেস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেছি। তো সে তারও এই ধরনের এক্সপেরিয়েন্স আছে, অনেকগুলো পাবলিকেশনস আছে। তখন আমি তাকে প্রথমে মেইল দিলাম যে তখন আপনি মেইলটা কিভাবে লিখবেন সেটা, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট ফর ইউ। তো মেইল লেখার সময় আপনাকে ভেরি সাসিংক্ট ওয়েতে মেইলটা লিখতে হবে। একদম যে একটা বিশাল লম্বা পেজ লিখবেন, কেউ পড়ার সময় নেই। দে আর সো বিজি, প্রফেসরস আর সো বিজি, তারা জাস্ট এট এ গ্ল্যান্স, হয়তো সে 10 সেকেন্ড অর 20 সেকেন্ড আপনার ইমেলটা সে দেখবে যে আপনি কি লিখছেন। তো আপনাকে এত ভনিতা করার দরকার নেই, তারা কিন্তু এত ভনিতা পছন্দ করে না। শুরুতেই লিখতে হবে আই এম ইন্টারেস্টেড টু ইউর বি স্টুডেন্ট ইন দিস ক্যাটাগরি, দিস ইজ মাই অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট বলতে আপনার এখানে আপনার রেজাল্টটা হাইলাইট করতে পারেন, আপনার রিসার্চের ব্যাকগ্রাউন্ড, আমি আই এঙ্গেজড ইন দিস রিসার্চ ফর লাস্ট 5 years, 2 years, 3 years in this field, and আমার এই পাবলিকেশন, কয়টা পাবলিকেশন আছে, এবং আপনার আইএলস স্কোরটা, এই তিনটা জিনিস যদি আপনি গুছিয়ে লিখতে পারেন জাস্ট 3 লাইনের মধ্যে, দ্যাট ইজ মোর দেন এনাফ। কারণ হচ্ছে আপনি সাথে অ্যাটাচমেন্ট হিসেবে আপনার কি দিবেন, আপনার সিভিটা দিবেন। তখন সে যখন আপনার ইমেলটা দেখবে, তখন তার ইন্টারেস্টটা গ্রো করবে, সাথে সাথে সে আপনার সিভিটা ক্লিক করবে। ক্লিক করে তখন দেখবে যে ও ওয়াও, হি ইজ এক্সেলেন্ট রিসার্চার এন্ড হি কমপ্লিটলি ম্যাচ উইথ মি। তখন এখানকার প্রফেসরদের দেখা যায় যারা একটু মানে বড় প্রফেসর হয়ে গেছে, বা ইভেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও, দে হ্যাভ মাল্টিপল ফান্ড টু প্রোভাইড দ্য স্টুডেন্ট। তো মাল্টিপল ফান্ড, যেমন উনি ছিল তখন কানাডা রিসার্চ চেয়ার ইন কমন কমিউনিটি বেসড রিসোর্স ম্যানেজমেন্ট, তার কাছে অ্যানুয়ালি $2 লাখ আসতো শুধুমাত্র স্টুডেন্টদের ফান্ডিং দেওয়ার জন্য। সো হি হ্যাজ এ বিগ মানি। আমি যখন আসি তখন আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনছি যে একসাথে 7টা নোবেল সে একসাথে লিখছে। আমার সুপারভাইজারকে আমি দেখলাম যে তার তখন 14 থেকে 15 জন পিএইচডি স্টুডেন্ট, প্রায় 30 জন মাস্টার্স স্টুডেন্ট। সে সকাল 9টা থেকে শুরু করে এভরি হাফ আওয়ার সে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে কথা বলে, এবং তার নলেজ দেখলে আমি অবাক হয়ে যাব। সে ইচ এন্ড এভরি কান্ট্রি সম্পর্কে তার আইডি আছে। আমি দেখলাম আমার ল্যাবে বাংলাদেশ থেকে আছে, আমি আমার ল্যাবে দেখলাম যে ইন্ডিয়া থেকে কাজ করতেছে, হংকং এ কাজ করতেছে, প্যারাগুয়েতে কাজ করতেছে, চিলিতে কাজ করতেছে, ব্রাজিলে কাজ করতেছে, আমেরিকাতে কাজ করতেছে, কানাডাতে কাজ করতেছে। I was completely amazed to see his wisdom and knowledge, এবং সে সমান তালে সবার সাথে মিটিং করে যাচ্ছে। So he is completely dedicated for research only. সে শুধুমাত্র অর্ধেক কোর্স পড়াইতো 1 বছরে, সেটা হচ্ছে পিএইচডি সেমিনার, আর কোনো কোর্স সে পড়াতো না। কারণ হচ্ছে he is fully devoted to his research. এখন যখন আপনার সিভিটা দেখে সে ইমপ্রেসড হবে, সাথে সাথে সে একটা রিপ্লাই দিবে যে I am very impressed with your CV and your research. So if you are, when you want to come here or when you are interested to join at my lab, তখন that means this is the signal you are getting admission, you are getting funding.
তো আপনাকে বুঝতে হবে, তার ইমেল দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কাজটা হয়ে গেছে। না, আমি যখন ও পরদিনই আমাকে ইমেল দিছে যে সেলিম, আই ইমপ্রেসড ইউর ইমেল অ্যান্ড ইউর ব্যাকগ্রাউন্ড, সো গো প্রসেস। তখন সে কানেক্ট করে দিল তার সেক্রেটারির সাথে, যে ফার্দার কমিউনিকেশন তার সেক্রেটারির সাথে করো, কারণ ওরা বড় প্রফেসর, ওদের একজন বা দুজন রিসার্চ সেক্রেটারি থাকে, অ্যাসিস্ট্যান্ট থাকে, তো তারা কমিউনিকেট করে। পরে বলে যে তোমার আমাকে একটা সুন্দর করে 2 পেজের একটা প্রপোজাল দাও, কোথায় নিয়ে কাজ করতে চাও। তখন আমি হাকালুকি হাওরের ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে একটা প্রপোজাল দিলাম, এবং সে তার কারণ হচ্ছে এটা দিছে কেন, এটা হচ্ছে কমন প্রপার্টি এবং তার রিসার্চের সাথে, কারণ সে ওয়েটল্যান্ড নিয়ে কাজ করে, মেরিন রিসোর্স নিয়ে কাজ করে, তো কমপ্লিটলি ম্যাচ উইথ হিজ ফিল্ড। দেন সে আমারে বললো যে গো ফর অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের জন্য আমাকে বললো, আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর আমি যখন অ্যাডমিশন পেলাম, তখন আমি যখন লিখলাম যে মানে ক্যান ইউ প্লিজ ইনফর্ম মি অ্যাবাউট দ্য ফান্ডিং অপরচুনিটি, তখন সে বললো যে, তখন সে আমার একটা অফার লেটার পাঠালো। আমি একটা মিস্টেক করেছি, যেটা কি আমি আসলে ইউনিভার্সিটিতে যেমন আমাদের একটা টিপিক্যাল মেন্টালিটি থাকে, যখন কোথাও আমরা অ্যাপ্লাই করি তখন আমরা ধরি যে অ্যাডমিশনের সাথে স্কলারশিপটাও ওরা কনসিডার করবে, কিন্তু কানাডিয়ান ইউনিভার্সিটিগুলোতে আপনাকে মনে রাখতে হবে যে আপনার অ্যাপ্লিকেশন অ্যাডমিশনের জন্য একটা, ফান্ডিং এর জন্য আরেকটা, বা স্কলারশিপের জন্য আরেকটা। তো আমি মিস্টেকলি আমি ইউনিভার্সিটি ফান্ডিং বা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করি নাই, কিন্তু আমার যে ক্রেডেনশিয়াল ছিল, রেজাল্ট ছিল, ব্যাকগ্রাউন্ড ছিল, মানে আই কমপ্লিটলি ম্যাচ উইথ দ্য ক্রাইটেরিয়া, এবং পাওয়ার পসিবিলিটি আমার অনেক হাই ছিল। তখন সে আমাকে তার ফান্ডিং থেকে ওয়ান ইয়ারের জন্য $16,000 একটা আমাকে ফান্ডিং অফার করলো। দেন আই অ্যাকসেপ্ট করার পরে আমি সাথে সাথে ভিসা প্রসেস করে আমি চলে আসলাম এখানে। কিন্তু এখানে আসার পরে যখন মিটিং হলো তার সাথে, তখন সে বললো যে তুমি তো ইউএমজিএফ এর জন্য তোমার কোয়ালিফাই ছিল, তুমি অ্যাপ্লাই করো নাই কেন? তখন আমি বললাম যে আসলে আমার মিসকমিউনিকেশন হয়েছে সেটা। তো দ্য ফলোইং ইয়ারে আমি যখন আবার পিএইচডি মাস্টার্স স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করলাম, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা গ্রাজুয়েট স্কলারশিপ। আমি তো এটা এখানে তাহলে আপনাকে বুঝতে হবে যে প্রথমে আপনার রিসার্চ ফিল্ড সাথে প্রফেসর এবং তার আপনার অ্যাপ্রোচটা পারফেক্টলি ম্যাচ করতে হবে। তো সেলিম ভাই, আমি একটু যদি আমাদের দর্শকদের জন্য এতক্ষণের আলোচনা যদি একটু সারসংক্ষেপ করি, যে সেটা হচ্ছে যে প্রথমে আসলে যে বাংলাদেশে বসে বা ভারতে বসে যারা যে সমস্ত বাংলা ভাষাভাষী দর্শক বা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন, তো প্রথমে আপনাকেই কিন্তু রিসার্চটা করতে হবে যে আপনার ব্যাকগ্রাউন্ডটা কি, আপনি কোন ফ্যাকাল্টিতে আসবেন, এবং তারপর শেষে আপনার ইউনিভার্সিটির যে শিক্ষক যারা আছেন তাদেরকে নিয়ে আপনার স্টাডি করতে হবে, তাদের মূল আগ্রহের জায়গাটা কোন জায়গায়, এবং তাদের মূল আগ্রহের জায়গার সাথে আপনার যে রিসার্চ, আপনি যে ব্যাকগ্রাউন্ডে আসতে যান সেইটা যদি মিলে যায়, এরপরে আপনি আগাবেন, এবং এরপরে আপনি আগানোর পরে তারপর শেষে আপনি বললেন যে একটি চমৎকার ইমেল লিখতে হবে, এবং প্রথম ইমপ্রেশনটা আপনার ভালো থাকতে হবে, এবং এরপরেই হয়তো সবকিছু মানে ঠিকঠাক মতো আগাবে, আমি যদি ভুল না করে থাকি। সাকিব ভাই, আপনি অ্যাবসলিউটলি রাইট। আমি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হি ইজ ফ্রম বাংলাদেশ, হি ইজ এ রিনাউন্ড প্রফেসর হিয়ার এট দ্য ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা, এবং উনি অনেকগুলো অক্সফোর্ড, হার্ভার্ডে উনি কিন্তু ফেলো হিসেবে কাজ করেছেন, এবং অনেকগুলো পাবলিকেশনস আছে। এখন উনি সিনিয়র মোস্ট প্রফেসর হিয়ার, হি ইজ ফ্রম বাংলাদেশ। তো বাংলাদেশের কেউ যদি জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স বা এনভায়রনমেন্টাল স্টাডিজ এই লাইনে কাজ করেন, তারা ইন্টারেস্টেড হলে ওনার কাছে অ্যাপ্রোচ করতে পারেন, কারণ ওনার বাংলাদেশে অনেকগুলো প্রজেক্ট রান করতেছে আর কি। আমি এখন বললাম যে কিভাবে আপনি অ্যাপ্রোচ করলেন, এবং আপনার একটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে আপনার রিসার্চ ফান্ডিংটা আপনি পেতে পারেন প্রফেসরের প্রজেক্ট থেকে। তিনি যদি সিআরসি হন বা কানাডা রিসার্চ সিআর হন, তাহলে তার এন্ডাউমেন্ট ফান্ড আছে, এভরি ইয়ার হি গট মানি ফ্রম দ্য গভর্নমেন্ট, অথবা অনগোয়িং, যেমন যে ডক্টর এমদাদ হক, ওনার অনগোয়িং ফান্ডিং আছে, কয়েকটা প্রজেক্ট বাংলাদেশে রান করতেছে, এবং এখানে যখন প্রজেক্টগুলো ডেভেলপ করা হয়, ওখানে ইনবিল্ড থাকে কয়জন পিএইচডি, কয়জন মাস্টার্স থাকবে, এবং কয়জন আপনার আন্ডারগ্রেডের জন্য উনি আন্ডারগ্রেড ইউজুয়ালি সাপোর্ট দেওয়া হয় যারা রিসার্চে কাজ করে, প্র্যাকটিকামে কাজ করে, বেসিক্যালি 4th ইয়ার লেভেলে জাস্ট ফিল্ড ওয়ার্কের জন্য। তো আমি আন্ডারগ্রেডটা তেমনভাবে হাইলাইট করতেছি না, কারণ আন্ডারগ্রেড এখানে আমি ইউনিভার্সিটি ওয়াটারলুতে বর্তমানে কাজ করতেছি এজ এ পোস্ট ডক্টরাল ফেলো। তো ওখানে আমি যাবো লেটার অন, বাট আমি আমার মাস্টার্স থেকে পিএইচডি লেভেলটা আপনাকে বলতে চাচ্ছি। সো মাস্টার্স এন্ড পিএইচডি বোথ আর সিমিলার ট্র্যাক, মানে একই ফরম্যাট। তো পিএইচডিতে গেলে দেখা যায় এখানে নর্থ আমেরিকাতে আপনার ফান্ডিং ছাড়া পিএইচডিতে ইউজুয়ালি স্টুডেন্ট এনরোল করে না, মানে ডিপার্টমেন্টগুলোর একটা পলিসি আছে
their own policy যে a graduate student is coming for PhD level work, he must be supported from the university, either university or from the professor fund or from national scholarship or international scholarship. তারপর আমি যাবো যে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল কি কি স্কলারশিপ গুলো আছে। তো আচ্ছা সেলিম ভাই, এবার একটু থামাই। হ্যাঁ, মানে মানে এই জায়গাটা আমি কাইটা দিব যে আপনি ওই যে এখন যে স্ক্রিন শেয়ারটা দেখাইতেছেন, হ্যাঁ, ওই স্ক্রিন শেয়ারটার কাজটা শেষ হয়ে গেলে আপনি স্ক্রিন শেয়ারটা অফ করে দিন। অফ হ্যাঁ করে আবার আপনি আমাদের দুজনের ছবিটা আনেন আরকি। ওইটা তো পারবেন বোধহয় আনতে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বাস এবার বলেন। তাহলে আমরা দেখাবো হইলো গিয়া পিএইচডি লেভেল। আপনি বলেন, অসুবিধা নেই এবার আবার। তো আমি মাস্টার্স লেভেল আপনাদেরকে যে ইনফরমেশন গুলো দিয়েছি যে মাস্টার্স লেভেলে ইউ ক্যান গেট ফান্ডেড ফ্রম দ্য প্রজেক্ট অথবা আপনার ইউনিভার্সিটির স্কলারশিপ গুলো। যেমন আমাদের ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে প্রথম সবচেয়ে বড় স্কলারশিপ যেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা গ্রাজুয়েট স্কলারশিপ। এরপরে আপনি তো ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা গ্রাজুয়েট স্কলারশিপ এটা মাস্টার্সেও দেওয়া হয়, পিএইচডিতেও দেওয়া হয়। তারপরে আপনি এখন আমি পিএইচডি নিয়ে একটু কথা বলবো। পিএইচডির অ্যাডমিশনটা এবিট রিগোরাস, কারণ হচ্ছে আপনার সলিড ব্যাকগ্রাউন্ড থাকতে হবে রিসার্চে। আদারওয়াইজ পিএইচডি তে সহজে এখানে প্রফেসররা আপনার স্টুডেন্ট নিতে চায় না। আপনার পাবলিকেশন ট্র্যাক থাকতে হবে, আপনার রিসার্চ মানে সলিড আইডিয়া থাকতে হবে, সাসিংক্ট ইনোভেটিভ আইডিয়া থাকতে হবে, দেন আপনার এরপরে ওরা বাকিগুলো কনসিডার করবে। তো এখন আমি আপনাদেরকে বলবো যে এটাও সিমিলার পিএইচডি লেভেলটা, কিন্তু ফান্ডিংটা কি কি পেতে পারেন এখানে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। আমি ন্যাশনালদেরকে তেমন বেশি ফোকাস করবো না, কারণ এখানে যারা ন্যাশনাল আছে তারা জানে যে হুইচ ফান্ডিং ইজ অ্যাভেলেবল ফর দ্য ন্যাশনাল অফ ক্যানাডিয়ান অর আমেরিকান পিপল। বাট আমি যেহেতু ব্রডার বাংলাদেশ বা ইন্টারন্যাশনাল কমিউনিটি নিয়ে কথা বলতেছি, তো আমি ইন্টারন্যাশনাল কমিউনিটির যে ইন্টারন্যাশনাল স্কলারশিপ সেগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। সেলিম ভাই, একটু মাঝখানে আপনার কথা দিয়ে আমি জানি কেমন একটা গন্ধ পেলাম যে আপনি তাহলে ফান্ডিং এর ব্যাপারে কি কোনো এখানে কি ডিসক্রিমিনেশন রয়েছে যে ক্যানাডিয়ান স্টুডেন্টদের জন্য আর ইউএস স্টুডেন্ট এবং আদার স্টুডেন্ট, বা এই টাইপের কি কোনো কিছু আছে? জি ভাই, ক্যানাডিয়ানদের জন্য ফান্ডিং এর অ্যাম্পল স্কোপ, আচ্ছা যেগুলো ইন্টারন্যাশনালদের জন্য ভেরি লিমিটেড স্কোপ। আচ্ছা আচ্ছা। ফান্ডিংটা ইজ ইকুয়াল না এখানে, তো ফান্ডিং দর্শক এই জিনিসটা একটু মনে রাখবেন যে ভাই যেটা বললেন যে ক্যানাডিয়ান এবং ইউএসএ দের জন্য ফান্ডিংটা একটু সহজ। তো এটার পিছনে কারণটা যদি একটু সংক্ষেপে বলতেন যে আপনার কি মনে হয় যে কেন? কারণ হচ্ছে এটা ক্যানাডিয়ান অ্যান্ড ইউএস গভর্নমেন্ট যে স্কলারশিপ গুলো প্রোভাইড করে ইজ ট্যাক্স পেয়ার্স মানি। সো আচ্ছা, ফার্স্ট প্রায়োরিটি গোজ টু দেয়ার রাইট। নেশন বিল্ডিং ফর দেয়ার পিপল। দেন ওদের সাইড বাই সাইড দে হ্যাভ কমিটমেন্ট যে ইন্টারন্যাশনালাইজেশন করা, তাদের এডুকেশনটাকে সমস্ত পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়া, তাদের রিসার্চটাকে ছড়িয়ে দেওয়া, সেই জন্য তারা স্কোপগুলো। কিন্তু এখানে একটা কথা মেনশন করার দরকার, যে বড় বড় প্রজেক্টগুলো আছে, রিসার্চ প্রজেক্টগুলো, এটা আবার সবার জন্য ওপেন, মানে ওয়াইডলি ওপেন। কারণ হচ্ছে ইট ডিপেন্ডস অন দ্য সুপারভাইজার, ইট ডিপেন্ডস অন দ্য প্রজেক্ট পিআই, যেটা প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, তার উপর নির্ভর করে সে কোথায় কাজ করতেছে। সে যদি কানাডায় কাজ করে, অবভিয়াসলি হি will choose a person who know best about the Canadian context, their problems, their culture, and their ethnicity, then rather than an outsider. But is not যে আউটসাইডাররা কাজ করতেছে তা না, অবশ্যই কাজ করতেছে, কিন্তু আমাদের হয়তো একটু এসে সময় লাগে, যে আমাদের ইট টেকস টাইম। অনেক প্রফেসর আছে এই সময়টা ব্যয় করতে চায় না, কারণ হচ্ছে তারা দে কাউন্ট এভরি পেনিস ফর দেয়ার মানিস, দে ট্রিটেড দ্যাট this is a respect, it's a taxpayers money, so we should use this money very wisely considering the national and international. তো আমি ইন্টারন্যাশনালটাকে ফোকাস করি, যেহেতু সাকিব ভাই বলছে যে ন্যাশনালের জন্য অনেকগুলো স্কোপ আছে। আমি যখন স্লাইড ইয়াগুলো দেখাবো যে ওয়েবসাইট গুলো, তখন আপনারা দেখতে পারবেন যে কোনটা ইন্টারন্যাশনাল এন্ড ন্যাশনালের জন্য। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি অফ ম্যানিটোবার। তো এখানে ফাইন্যান্সিয়াল অ্যাওয়ার্ডের মধ্যে সে ফর এক্সাম্পল দিস ইজ ভেরি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, বেনিয়ার কানাডা গ্রাজুয়েট স্কলারশিপ। এটা অনেক স্কলারশিপ, এটা ন্যাশনাল লেভেলের কম্পিটিশন হয়। সো এটা গুড যে আমরা ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেট এখানে ফাইট করতে পারি। সো দ্যাটস ওয়ান বিগ স্কলারশিপ। ইউএমজিএফ যদি $18,000 দেয় ইয়ারলি, এটা হচ্ছে আপনার মোর দেন $50,000। সো ইয়ারলি দ্যাটস বিগ মানি, $40,000 বিগ মানি। তো এটা একটা অ্যাওয়ার্ড আছে।
তো আমি যে কথাটা বলছিলাম যে ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা গ্রাজুয়েট স্কলারশিপ অর ফেলোশিপ যেটা বলে, তো এটার জন্য প্রত্যেক ডিপার্টমেন্ট তাদের কোটা আছে, সো কোটা বেসিসে তারা অ্যালট করে থাকে, অ্যালোকেট করে থাকে। বাট এখানে অবশ্যই আপনার মেরিট যদি ভালো হয়, আপনার এখানে কিন্তু মেরিট বলতে আমি শুধুমাত্র আমাদের বাংলাদেশের রেজাল্টকে বোঝাচ্ছি না, রেজাল্ট অবভিয়াসলি ভালো হতে হবে, আপনার যদি রিসার্চ থাকে, ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স থাকে, তাহলে এগুলো তারা কিউমিলেটিভলি এগ্রিগেট করে। কারণ এখানে ইজ নট যে বাংলাদেশের মতো অনলি রেজাল্টকে ফোকাস করা হয়, এখানে সবকিছুকে এগ্রিগেট করে তখন তার মেরিটটা যাচাই করা হয় যে সে কিভাবে কমিউনিটিকে হেল্প করতেছে, কিভাবে আউটরিচ করতেছে, তার রিসার্চটা কিভাবে ইম্প্যাক্ট করতেছে টু দ্য নেশন বিল্ডিং অর ইন্টারন্যাশনালি। সো এগুলো দেখে তখন তারা এটা ক্যাটাগরি করে। আমি যেটা সেকেন্ড ইয়ারে মাস্টার্সে পেয়েছি, পরে সেটা অবশ্যই এখানে প্রভিন্সিয়াল গভর্নমেন্টের আরো একটু আপার লেভেলের স্কলারশিপ, সেটা পেয়েছিলাম আমি সেকেন্ড ইয়ারে গিয়ে, সেটা হচ্ছে এমজিএস, ম্যানিটোবা গ্রাজুয়েট ফেলোশিপ। বাট আমি প্রথমে পিএইচডি যখন শুরু করি তখন এই স্কলারশিপটা আবার পেয়েছিলাম এট দ্য ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা গ্রাজুয়েট ফেলোশিপ ফর 4 ইয়ার্স। কিন্তু থার্ড ইয়ারে গিয়ে আমি ন্যাশনাল কম্পিটিশন করে আমি ন্যাশনাল যে সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটি রিসার্চ কাউন্সিল ফেলোশিপ সেটা পেয়েছিলাম ফর দ্য পিএইচডি। তো এটা এরপরে দেখা যায় যে এই সবগুলো কিন্তু আপনার মানে আপনার এলিজিবল, এবং স্পেশাল ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কিন্তু এখানে ডেজিগনেটেড অ্যাওয়ার্ড আছে। সো ইউ আর এলিজিবল, এখানে মানে হোপ লুজ করার কোনো ওয়ে নাই। এবং সাকিব ভাই আমাকে প্রথমে একটা বলছিল যে আসলে বাংলাদেশ থেকে বসে সম্ভব কিনা, আমি এনজিওতে কাজ করি, আমি ইউনিভার্সিটিতে কাজ করি, আমি রিসার্চ অর্গানাইজেশনে কাজ করি, এটা সবার জন্য উন্মুক্ত। এটা ইট নট অনলি ফর একাডেমিক, ইট নট অনলি ফর service holder, it not only for the researcher. So every person who is eligible, who is fulfilling the criteria, everyone can be considered. তো এখানে কথা হচ্ছে আপনার ডিপার্টমেন্টাল নমিনেশন একটা, আবার হচ্ছে ওপেন কম্পিটিশন একটা। এখানে 3 রাউন্ডসে কিন্তু আপনার ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা স্কলারশিপ গুলো ডিস্ট্রিবিউট করা হয় 3 রাউন্ডসে। প্রথম হচ্ছে ডিপার্টমেন্টাল নমিনেশন, কারণ হচ্ছে যাতে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ইভেনলি পায়, ওই জন্য ওরা ডিপার্টমেন্ট গুলোকে মনে করেন 500 স্কলারশিপ দিবে, হয়তো 200 স্কলারশিপ বলে যে ডিপার্টমেন্টকে দিয়ে দিলাম, তো 200 চলে গেল। এরপরে মনে করেন সেকেন্ড রাউন্ড একটা ওপেন কম্পিটিশন হয়, সেটাতে আপনার ধরেন যে আর 200 মানে মেরিট বেসিসে, এটা সবার জন্য খোলা, আপনিও ফিট করতে পারবেন অথবা অন্য কেউ কম্পিট করতে পারবে। এক্ষেত্রে দেখা যায় কোনো অ্যাওয়ার্ড, বেশি অ্যাওয়ার্ড পেয়ে গেল ইঞ্জিনিয়ারিং, বেশি অ্যাওয়ার্ড পেয়ে গেল মেডিকেল, বেশি অ্যাওয়ার্ড পেয়ে গেল বিজনেস, কিন্তু অন্যগুলো কম পায়। কিন্তু আগেই কিন্তু ওরা ইকুইটিটা এনশিওর করছে। থার্ড রাউন্ডে যেটা হয়, ন্যাশনাল কম্পিটিশনের রেজাল্ট যখন আসে তখন এখানকার যারা ইউএমজিএফ হোল্ডার ওরা এগুলো ডিক্লাইন করে, কারণ ন্যাশনালটা এ বিট হায়ার, তারা গেটিং মোর মানি এজ এ স্কলারশিপ, তখন তারা এটা ডিক্লাইন করার ফলে তখন এগুলো ওপেন হয়ে যায় আবার। তখন দেখা যায় থার্ড রাউন্ডে আপনি আবার স্কলারশিপের জন্য নমিনেট হচ্ছেন এট দ্য 11th আওয়ার, হয়তো জুন জুলাই থেকে আপনি নোটিফিকেশনটা পাবেন। সো এখানে কিন্তু রিগোরাসলি এগুলো করা হয়। তো এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা। আমি ইউনিভার্সিটি অফ ওয়াটারলো, আপনারা জানেন ইউনিভার্সিটি অফ ওয়াটারলো ইজ দ্য টপ মোস্ট ইউনিভার্সিটি ইন কানাডা এন্ড লার্জেস্ট। এখন ইউনিভার্সিটি অফ ওয়াটারলোতে স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 42,000, এক বছরে ইনটেক করে 42,000। হ্যাঁ, এবং সো বড় ইউনিভার্সিটি মানে বিগ মার্কেট, বিগ ফান্ডিং। আপনি অবাক হবেন যে আমার সুপারভাইজার, আমি যে কোর্সটা এবার পড়ানোর কথা ছিল কিন্তু আমি রিমোটলি আমার ওয়ার্ক গুলো করতেছি, আমি এখনো উইনিপেগে, ওই জন্য তো ওনার সাথে আমারও টিচিং করার কথা ছিল। ওই কোর্সে ক্লাসে আপনার স্টুডেন্ট হচ্ছে 450 জন। এটা বিয়ন্ড ইমাজিনেশন। বলে যে আমি সকালে যে এত ইমেইল আসে, এত কোয়েরি আসে, যেগুলো রেসপন্ড করতে করতে অন্য ইম্পর্টেন্ট ইমেইল গুলো হারিয়ে ফেলি। তা আপনি এখন বুঝতে পারেন, তো বিগ এনরোলমেন্ট, বিগ মানি, বিগ স্কলারশিপ এবং বিগ ফান্ডিং অপরচুনিটি। এটা অনেকে আবার ভয় করে যে University of Waterloo is a top-ranked university. I mean, I am afraid of applying this kind of university. I rather choose a small university. কিন্তু মনে রাখতে হবে, আমি আবার এখানে ইউনিভার্সিটি অফ উইনিপেগে পড়াই, এটা হচ্ছে বেসিক্যালি আন্ডারগ্রেড ফোকাসড, but they are enlarging right now, increasing their arena, research and master's level. So কিন্তু তাদের ফান্ডিং অনেক কম্পারেটিভলি কম। এখানে যেখানে ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা কয়েক $1 মিলিয়ন ফান্ডিং পায়, আপনি দেখে অবাক হবেন যে ইউনিভার্সিটি অফ ওয়াটারলু $12.7 বিলিয়ন ফান্ডিং ইয়ারলি স্কলারশিপ। তা আপনি এখন চিন্তা করেন আপনার কত অ্যাম্পল ফিল্ড। আপনি দেখেন, আমি জাস্ট একটা পোর্টাল খুলছি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ফান্ডিং। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেখেন ইন্টারন্যাশনাল মাস্টার্স এন্ড ইন্টারন্যাশনাল ডক্টরাল স্টুডেন্ট অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল মাস্টার্স অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স, অন্টারিও গ্রাজুয়েট স্কলারশিপ ইজ ফর ইন্টারন্যাশনাল, অন্টারিও Trillium scholarship is for international, Trudeau Foundation scholarship is a big scholarship, Benier Canada scholarship is a big scholarship,
and top of that bursaries are there. So বার্সারিটা হয় কি, আমরা যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আপনার যখন রিসার্চটা ভালো একটু বা রিসার্চ ভালো না হোক, রেজাল্টটা ভালো, তখন আপনি কিন্তু এট দ্য 11th আওয়ারে অফার লেটারের সাথে একটা এন্ট্রান্স স্কলারশিপ পাই যাবেন, যেটা আপনার ইয়ারের অর্ধেক টিউশন ফি চলে যাবে। তা আপনার আর অর্ধেক, ফর এক্সাম্পল ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে 12,000 যদি খরচ হয়, 6,000 চলে গেল, আর 6,000 তো বাংলাদেশের জন্য আসলে 3 লাখ টাকা 4 লাখ টাকা is not a big deal for the people right now who wish to come in Canada, because আপনি যখন একটা স্টেপ দিবেন, আমরা যখন নীল আর্মস্ট্রং এর কথা শুনি, a single step to the moon is the step of the mankind, তো আপনার যখন একটা স্টেপ এখানে কানাডাতে পড়বে, বুঝতে হবে যে আপনার পুরো 14 গোষ্ঠী কানাডাতে আসার পসিবিলিটি, আপনার ডোরটা ওপেন হয়ে গেছে। আমি বলতেছি না যে এভরিবডি ইজ স্টেইং ইন কানাডা, বাট this is the opportunity for you to bring your spouse, to bring your families, to bring your other relatives in Canada if they qualified, fit with the eligible criteria. তো এখন আপনি মনে করেন, যেমন আমি কমপ্লিটলি ফান্ডিং ছাড়া একদিনও চলতে পারিনি। সো আমি এমজিএস মাস্টার্স, প্রথমে মাস্টার্সে ফান্ডিং নিয়ে আসলাম, এমজিএস পেলাম, সেটা ইউএমজিএফ হলো, ইউএমজিএফ থেকে এমজিএস হলো, আবার ইউএমজিএফ দিয়ে পিএইচডি শুরু করলাম, পিএইচডির অর্ধেকে গিয়ে আমি সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটি রিসার্চ কাউন্সিল ফান্ডিং, আমি দেখাবো এরপরে, ওটা শুরু করলাম। এরপর আমি এখন আবার পোস্ট ডক্টরাল ফেলোশিপ, আমি আবার ইউনিভার্সিটি অফ ম্যানিটোবার গ্রাজুয়েট ফেলোশিপ, পুরো বিশ্ববিদ্যালয়ে একটা অফার করে ইয়ারলি, আমি ওটাও পেয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো এইগুলো দেখেন, আপনার একদম হতাশ হওয়ার কোনো কারণ নেই, জাস্ট ইউ নিড সাম রিসার্চ, আপনাকে কিছু রিসার্চ করতে হবে, আদারওয়াইজ আপনার পরিশ্রম যদি না করেন, না খুঁজেন, তাহলে হবে না। হ্যাঁ, এখন কথা হচ্ছে মাস্টার্স লেভেলে আপনার দুইটা ডিগ্রি দেয়, একটা হচ্ছে কোর্স বেস, একটা হচ্ছে রিসার্চ বেস। রিসার্চ বেস হলে অবশ্যই ফান্ডিং থাকবে, কোর্স বেসে অনেক সময় দেখা যায় ফান্ডিং ছাড়াই আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনি ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করলে কিন্তু অনেক সময় দেখা যায়, আমি অনেক কেস দেখছি, ইভেন আমার ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে, যারা বাংলাদেশ থেকে ডাইরেক্ট অ্যাপ্লাই করে দিছে কোনো প্রফেসরের কন্ট্যাক্ট ছাড়া, কিন্তু আলটিমেটলি দেখা যায় তাদের ডিমান্ড আছে স্টুডেন্টের, তখন সে একজন পিক করে নিল প্রফেসর, কারণ এগুলো তো ওদের একাডেমিক কাউন্সিল মিটিং হয়, তখন ওপেন করা হয় যে এই 12টা বা 20টা অ্যাপ্লিকেশন আসছে এই দেশ থেকে, কার ফিল্ড কি, কোন ফিল্ড এক্সপার্ট, তো দেখা যায় যে ওর সাথে আমার বেস্ট ম্যাচ করে, আমার তো স্টুডেন্ট দরকার, ওকে আই এম পিকিং হিম। তো লাকিলি আপনি অ্যাডমিশনের সাথে সাথে ফান্ডিংও পেয়ে যাচ্ছেন। তো কোর্স বেস হলেও আপনি অনেক সময় ফান্ডিং পেয়ে যাবেন, লাকিলি রিসার্চ বেস হলেও অনেক সময় ফান্ডিং পেয়ে যাবেন। তো এগুলো তো বললাম যে লন্ড্রি লিস্ট অফ স্কলারশিপ, কিন্তু আপনি যখন এখানে চলে আসবেন না, আপনার অনেক ধরনের অপরচুনিটি ক্রিয়েট হবে। আপনি বার্সারি অ্যাপ্লাই করতে পারবেন, আপনি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ করতে পারবেন প্রফেসরের সাথে, আপনি রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ করতে পারবেন, নট অনলি উইথ ইউর সুপারভাইজার, উইথ ইউর ডিপার্টমেন্ট। যেমন আমি পিএইচডি করাকালীন আমি এখানে খণ্ডকালীন লেকচারার হিসেবে পড়াচ্ছি আরেকটা ডিপার্টমেন্টে গিয়ে, কিন্তু রুমটা আপনাকে ক্রিয়েট করতে হবে। আমি টিএ করছি, আপনি বিলিভ ইট অর নট, আমি মেডিসিন ফ্যাকাল্টিতে টিএ করছি, আমি আর্কিটেকচারে টিএ করছি, আমি জিওগ্রাফি ডিপার্টমেন্টে টিএ করছি। সো এটা আপনার যদি নেক থাকে, আপনি যদি পার্সু করেন, সো ইউ ডেফিনেটলি গেট ইট। এবং অনেক মানুষ আছে এখানে পিএইচডি অফার পাইছে, একজন ইকোনমিক্সের স্টুডেন্ট আমাকে বলছে, ভাই আমি কি কেমন করবো, যাবো কিনা? আমি বলছি, তুমি চোখ বন্ধ করে চলে আসো এখানে। ও আসার পরে বিলিভ ইট অর নট, সে ইয়ারলি $1 লাখ ইনকাম করতো। কারণ হচ্ছে এখানে যে ইন্টারন্যাশনাল কলেজ অফ ম্যানিটোবা একটা আছে, সেখানে পড়ানোর সুযোগ আছে, পিএইচডি দেরকে প্রেফার করে, নিজের ডিপার্টমেন্টে লোয়ার লেভেল মানে 1000 and 2000 লেভেল কোর্সগুলো ওরা কি করে, পিএইচডি স্টুডেন্ট দিয়ে পড়ায়। তাহলে আপনার দেখেন, সে তার কোনো জিরো ফান্ডিং ছিল, এখানে আসার পরে তার ফান্ডিং হয়েছে $1 লাখ। $1 লাখ মানে বাংলাদেশের 66 লাখ টাকা, এখন যদি আপনি হিসাব করেন। আপনি বিয়ন্ড ইমাজিনেশন, একজন স্টুডেন্টের জন্য 20,000, 18 to 20,000 ইজ এনাফ। তো সেক্ষেত্রে অনেক বেশি স্কোপ আপনার কিন্তু খুলে যায়। এখন ডিপেন্ড করে কোন ইউনিভার্সিটিতে আপনি আসতেছেন, সে তাদের ফান্ডিং মেকানিজম কিরকম, তাদের কারণ হচ্ছে অনেক সুপারভাইজার আছে ভেরি রেস্ট্রিক্টেড, তারা কিন্তু অন্য কিছু করতে দেয় না, কারণ হচ্ছে ইউ উইল বি ডিরেইলড ফ্রম দ্য ফোকাস। তো ওইটা কিন্তু ওরা করতে দেয় না। তো এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ওয়াটারলু। এন্ড ইউনিভার্সিটি অফ ওয়াটারলু কিন্তু অনেক বেশি হাই র্যাঙ্কড ইউনিভার্সিটি এবং ভেরি রিপোর্টেড ইউনিভার্সিটি গ্লোবালি। এটা পুরো কানাডাতে 3rd, এবং এভরি ইয়ার ওরা 1 থেকে 20-এর মধ্যে থাকে গ্লোবালি, ম্যাকলিন স্কেলের মধ্যে আর কি। তো আমি ওদিকে যাচ্ছি না, আমি এরপরে দেখাবো যে আরো 2টা অপশন কিন্তু আছে ফান্ডিং এ, যেগুলো মোস্ট অফ দ্য পিপল ডোন্ট ওয়ান্ট টু ডিসক্লোজ। ফর ওয়ান হচ্ছে
আইডিআরসি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার কানাডা, তারা কিন্তু প্রতি বছর পিএইচডি লেভেলে এবং পোস্ট ডক লেভেলে অনেক ফান্ডিং দিয়ে থাকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ফান্ডিং, এটা রিসেন্টলি ক্লোজ হয়েছে। এই যে আপনারা ওখানে যদি আইডিআরসির ওয়েবসাইটে যান, আপনারা একটা ট্যাব দেখবেন ফান্ডিং, ফান্ডিং এ ক্লিক করবেন গ্রান্টস এন্ড অ্যাওয়ার্ড, এরপর আপনি দেখবেন যে ওপেন এন্ড ক্লোজ। তাহলে আপনি ক্লোজ যেগুলো, ওগুলো তো একটা আইডিয়া লিখে রাখতে পারবেন যে এটা ওপেন হয় এত তারিখে। ওদের কিন্তু এভরি ইয়ার সেম ডেটে ওপেন এন্ড ক্লোজ করে মোস্ট অফ দ্য কেসে, কিন্তু এমনি ওপেন অ্যাওয়ার্ড থাকে। যেমন এই যে আইডিআরসি ডক্টরাল রিসার্চ অ্যাওয়ার্ড। সো আইডিআরসি ডক্টরাল রিসার্চ অ্যাওয়ার্ড বেসিক্যালি ওরা প্রোভাইড করে অনলি 20,000। মোস্ট অফ দ্য কেসে আমাদের দেশগুলো ডেভেলপিং নেশনকে তারা ফোকাস করে, এবং আই গট দিস অ্যাওয়ার্ড ইজ 20,000 ফর ফিল্ড রিসার্চ। তো আমি বাংলাদেশে, তো আপনার একটা প্রপোজাল দিতে হবে এবং আপনার সুপারভাইজারের একটা লেটার লাগবে এবং আপনার ক্রেডেনশিয়াল গুলো দিয়ে আপনি জমা দিবেন। ওখানে আপনার মানে আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে পর্যন্ত যারা অ্যাপ্লাই করছে সাকসেস রেট মোর দেন 90%। বাট ইউ হ্যাভ টু ফোকাস অন ডেভেলপিং নেশন। আপনি আবার কানাডাতে কাজ করলে আপনাকে দিবে না। You have to be a developing nation citizen, and your work should empower or enrich the research quality at your country. Then you will get this award. তো এটা হচ্ছে আইডিআরসির। এই আইডিআরসির আরো অনেকগুলো অ্যাওয়ার্ড আছে, আপনারা যদি একটু চোখ রাখেন তাহলে পাবেন। আরেকটা অ্যাওয়ার্ডের কথা যেটা আমি বলছি, যে সাকিব ভাই বলছিল যে ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে যে অ্যাওয়ার্ডটা আমি এখন হোল্ড করতেছি সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটি রিসার্চ কাউন্সিল এবং সোশ্যাল সায়েন্স এন্ড রিসার্চ কমিউনিটি রিসার্চ হিউম্যানিটি রিসার্চ কাউন্সিল স্কলারশিপটা বেসিক্যালি আপনাকে এখানে দুইটা ক্যাটাগরি আছে। এটা হচ্ছে একটা ক্যাটাগরি হচ্ছে আপনি যদি আপনার সুপারভাইজার যদি কোনো গ্রান্ট পেয়ে থাকে, ইনসাইড গ্রান্ট, ডেভেলপমেন্ট গ্রান্ট, পার্টনারশিপ গ্রান্ট, অনেক ধরনের গ্রান্ট আছে, ইট মাইট বি $multi-million। সো তাদের আন্ডারে আপনি আসতে পারেন। সো একটা কিন্তু আর এইখানে যেটা ডক্টরাল ফেলোশিপ আছে, এটার জন্য আপনার আবার ক্যানাডিয়ান পিআর হতে হবে এটলিস্ট। তো ইউজুয়ালি যারা মাস্টার্সে আসে তারা কিন্তু ইভেনচুয়ালি পিএইচডি যখন শুরু করে মোস্ট অফ দেম কিন্তু পিআরটা হয়ে যায়। সো দ্যাট ইজ অ্যানাদার এভিনিউ দ্যাট আপনি কিন্তু এটা, এখানে দুইটা র্যাঙ্ক আছে ডক্টরাল ফেলোশিপের। একটা হচ্ছে সেকেন্ড র্যাঙ্ক, এটা হচ্ছে অ্যানুয়ালি $20,000 দেয়, কিন্তু আরেকটা আছে আপনার হচ্ছে এটা হচ্ছে যে মানে হায়ার লেভেল, এটাতে অনেক টাকা $40,000 দেয় এখানে একটা। আর যারা পোস্ট ডক করতে চায় তাদের জন্য এখানে কিন্তু ন্যাশনাল ইন্টারন্যাশনাল সবার জন্যই ওপেন। সো পোস্ট ডক্টরাল ব্যাপারগুলো ডিপেন্ড করে আপনার আপনার রিসার্চ। যে অনেকে মনে করে আমি কানাডা না থাকলে মনে হয় পোস্ট ডক্টরাল ফেলোশিপ পাবো না, এটা রং আইডিয়া। পোস্ট ডক্টরাল ফেলোশিপ ইউ ক্যান অ্যাপ্লাই ফ্রম এনি কান্ট্রি, জাস্ট নিড আপনার কন্ট্রিবিউশন। কারণ হচ্ছে ওই সুপারভাইজার হয়তো লুক করতে, এগুলো আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইট গুলো দেখতে হবে, কারণ তারা ওইগুলো পোস্ট ওখানে করে থাকে ইউনিভার্সিটির ওয়েবসাইটে, যে আই এম লুকিং ফর পোস্ট ডক্টরাল ফেলো ব্লা 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 দিস ফিল্ড। সো আপনার সাথে যদি কখন 100% মিলে যাবে তখন আপনি রাইটলি হিট করলে সাথে সাথে। বাংলাদেশ থেকে এগ্রি ইউনিভার্সিটি থেকে অনেকেই এখানে আসছে, আমাদের ইউনিভার্সিটি ম্যানিটোবাতে, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, বিরি ইরি এবং গাজীপুর যেটা আছে সেটা থেকেও। এরপরে দেখা যায় নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকেও আসছে, ম্যাথমেটিক্স থেকেও আসছে, আপনার ইঞ্জিনিয়ারিং এ তো বুড়ি বুড়ি পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে এখানে আসছে। সো এটা মানে হোপ লস করার কিছুই নাই, এখানে অনেকগুলো অপশন আছে আর কি। তো আমি ফাইনালি যেটা বলবো যে অনেক এভিনিউ আছে, কিন্তু এভিনিউ গুলো আপনি রাস্তা হারাই ফেললে যেমন রাস্তাটা খোঁজার দায়িত্ব আপনার, হয়তো আপনি কি করতে পারেন, আপনি সাকিব ভাইয়ের ভিডিওটা দেখে একটু আইডিয়া পেতে পারেন, বা আপনার কেউ যদি পরিচিত থাকে কানাডা আমেরিকাতে বা আপনি যেখানে যেতে চান তাদের থেকে একটু আপনি একটু নক করতে হবে যে ভাই আমি এই ইনফরমেশনটা জানতে চাচ্ছি। সো ফার আমি লাস্ট 13 ইয়ার্স এখানে কানাডাতে, আমি অনেক, আমি বলবো না যে আমি মানে খুবই হেল্পফুল, কিন্তু আই ট্রাই টু বি লেভেল বেস্ট, যে পিপলদেরকে যারাই এখানে আসতে চায়, অনেকে আসছে আমার রেফারেন্সে, আমি পরিচয় করে দিচ্ছি, প্রফেসরকে বলছি স্যার দিস ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট ফর ইউ ফর দিস প্রজেক্ট, এন্ড হি টুক ইট। আমার নিজের স্টুডেন্টই আসছে এখানে, আমি যে শাহজালালে পড়াতাম ওখানে বেশ কয়েকজন স্টুডেন্টকে আমি এখানে নিয়ে আসছিলাম, আমার কলিগদেরকে আনছি, আমি চিটাগং ইউনিভার্সিটির আমার ফেলো স্টুডেন্টদেরকে আনছি। সো আপনি যদি ভালো করেন না, আপনার একটা নেম এন্ড ফেম এখানে হয়ে যাবে, তখন আপনার একটা কথার সেটা কিন্তু অনেক ভ্যালু হবে। সো এই ধরনের যদি আপনি কাউকে পান যে আপনাকে হুক আপ করে দিতে পারবে, দেখেন আপনার এভিনিউটা হয়ে যাবে। আমি আপনাকে বলতেছি যে গত কয়েকদিন আগে, জাস্ট 3-4 মান্থস আগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আমার সাথে ডেডলাইনের জাস্ট 1 সপ্তাহ আগে যোগাযোগ করছে, এবং ফরচুনেটলি তার সবগুলো রেডি ছিল, এবং আমি রাইটলি কানেক্ট করে দিছি, এবং সে হি গট অ্যাডমিশন ইন পিএইচডি উইথ ফান্ডিং, ফুল ফান্ডিং।
ইউনিভার্সিটি ম্যানিটোবা গ্রাজুয়েট ফেলোশিপ। তো বাইর থেকে যে স্কলারশিপ পাওয়া যায় না, দিস এ মিথ, দ্যাটস এ রং আইডিয়া। জাস্ট আপনাকে জানতে হবে আপনি যখন গাড়ি চালান কোন রুট দিয়ে গেলে আপনি ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন, আপনাকে সেটা এক্সপ্লোর করতে হবে। দিস ইজ দ্য বটম লাইন, দিস ইজ দ্য বটম লাইন। ইউ নিড সাম রিসার্চ ওয়ার্ক, ইউ হ্যাভ টু কানেক্ট উইথ দ্য সুপারভাইজার। বাট আমি বলবো যে হ্যাঁ, ফান্ডিং ও যদি পান চলে আসেন ভাই। এটা এখানে আসলে আপনার জন্য বললাম না, অনেক ধরনের অপরচুনিটি এভরি ইয়ার বার্সারি দেয়, এভরি ইয়ার এখানে অনেকগুলো আরো ছোট ছোট স্কলারশিপ আছে যেগুলো আমরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেখতে পাই না। কিন্তু আপনি স্পেসিফিকলি যেমন ইউনিভার্সিটি ম্যানিটোবা সেন্ট জোন্স কলেজে যান, আপনি দেখবেন যে ওখানে একটা বিশাল লম্বা লিস্ট আছে স্কলারশিপের, যারা অ্যানুয়ালি দিতে হবে। তো আপনি অ্যানুয়ালি আপনার খরচ দরকার, টিউশন ফি দরকার 10,000, ওখানে দেখা যায় আপনার $10,000 দিচ্ছে, তো আপনার টিউশন ফিটা কভার হয়ে গেল, বাকি টাকাতে আপনি চলতে পারলেন। তা আপনি বার্সারি পাইলেন, দেখলেন $5,000 পাইলেন, তাহলে 15,000 হয়ে গেল। আপনি একটু টিএ করলেন, আপনি আরো 10,000 কামালেন, দেখা যায় আপনার $25,000 হয়ে গেল। আপনি ফ্যামিলি নিয়ে দরকার হচ্ছে থাকার জন্য দরকার 20,000, আপনি আরো সারপ্লাস 5,000 হয়ে গেল। সো এটা কিন্তু জাস্ট এ ম্যাটার অফ টাইম, বুঝেন নাই? তো আপনারা যারা ইন্টারেস্টেড, আপনারা জাস্ট আমি বলবো প্রথমে চুজ করেন কোন ইউনিভার্সিটি যাবেন এবং ওই প্রফেসরের সাথে আপনি কানেক্ট হন এবং অ্যাপ্লাই করতে থাকেন। জাস্ট প্রথমে স্যাম্পল হিসেবে 2-3 জায়গায় অ্যাপ্লাই করেন। আমি ড্যামলি বলতে পারি যে আপনার অবশ্যই একটা না একটা হয়ে যাবে। জাস্ট ইউ নিড সাম প্যাশনেট কানেকশন, ইউ নিড সাম ইন্টেনশনাল ড্রিভেন ওয়ে দ্যাট আমি এটা চাই, আই ওয়ান্ট টু গো দিস। এবং আমি দেখছি যারাই এটা চাইছে আমি কাউকে ফেইল্ড হতে দেখিনি। সো দিস ইজ দ্য হোপ অ্যান্ড দিস ইজ দ্য বটম লাইন, যে আপনাকে রিসার্চ করে বের করতে হবে কোথায় যেতে চান এবং জাস্ট আপনি কানেক্ট, আপনি কিপ গোয়িং। হয়তো কয়েকদিন আপনি রিপ্লাই পাবেন। হ্যাঁ, অনেকে বলে, আমাদেরকেও বলে, স্যার আমি তো এতবার অ্যাপ্লাই করছি বা আমিও এতবার অ্যাপ্লাই করছি, কিন্তু প্রফেসর তো রিপ্লাই করে না। কিন্তু কে যে রিপ্লাই করবে, কোন মুহূর্তে করবে আপনি বুঝতেও পারবেন না এবং আপনার এটা লেগে যাবে। তো সেলিম ভাই আসলে অনেক মূল্যবান কথা বললেন। তো এর মধ্যে থেকে যদি মানে রিপ্লাই যদি না পাওয়া যায়, আপনি কিন্তু শেষ সময়ে যে আশাহত হবেন না সেটার কথা বললেন। আর আমরা কিন্তু আলোচনায় ফোকাস করলাম শুধুমাত্র, মেইনলি দেখালাম ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা এবং ইউনিভার্সিটি অফ ওয়াটারলু। কিন্তু কানাডাতে তো ইউনিভার্সিটি একটা আর দুইটা না, তাই না? তো এইভাবে শত 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 ইউনিভার্সিটি রয়েছে। তো মানে গবেষণাটা আপনার করতে হবে, যিনি ভিডিওটি দেখছেন আপনার করতে হবে। হয়তো এখানে সেলিম ভাই আছেন বা আমরা আগেও যাদের ইন্টারভিউ নিয়েছি, ওনারা হয়তো আপনাদের ছোট্ট একটা পথ দেখাতে পারেন, কিন্তু সমস্ত গবেষণাটা কিন্তু আপনারই করতে হবে। তো সেলিম ভাই, আমরা আলোচনার শেষ পর্যায়ে, তো আপনার যদি আপত্তি না থাকে আমরা আমাদের দর্শকদেরকে আপনার ইমেল আইডিটা আমাদের স্ক্রিনে যখন আমরা ভিডিওটি দিব তখন দিয়ে দিব। আপনার কি আপত্তি আছে কোনো? না সাকিব ভাই, দ্যাট উইল বি এক্সেলেন্ট অপরচুনিটি ফর কানেক্টিং উইথ মাই কান্ট্রি পিপল। আমি বলবো, আমি তো আপনাকে বলছি যে আমার আলোচনায় আমি যদি কাউকে হেল্প করতে পারি, আমি সেটা নিজেকেই গর্ববোধ করি এবং আমি কারো কাছ থেকে রিটার্নটা চাই না। জাস্ট আই উইল কন্টিনিউ হেল্পিং দ্য পিপল, এটা হচ্ছে আমার মোটো। আমার কোনো রিজার্ভেশন নাই। আমার ইমেল অ্যাড্রেসটা আমি আপনাকে দিব, আপনি শেয়ার করতে পারেন। এবং কারো যদি কোনো কোয়েরি থাকে, কোনো ইউনিভার্সিটি, কোনো রিসার্চার, কোনো প্রফেসর যদি আমার জানা থাকে, যদি জানা না থাকে, আমি ওই ইউনিভার্সিটির ওয়েবসাইট দেখে আমি ইনশাল্লাহ ট্রাই করব যে, বা লিঙ্কটা দিয়ে দিব যে follow these steps, then you can go ahead and you can submit your application and I hope you will be succeeded in near future. তো প্রিয় দর্শক, এতক্ষণ একটি প্রাণবন্ত আলোচনায় থাকার জন্য ধন্যবাদ। এবং ডক্টর সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার এই রোজার মধ্যেও মূল্যবান সময় আমাদেরকে দিলেন। এবং আমি আপনাকে এখান থেকে আসার পর থেকেই চিনি, প্রায় 5.5 থেকে 6 বছর যাবৎ চিনি, এবং উনি অত্যন্ত একজন সজ্জন মানুষ। তো যারা দেখছেন তারা অবশ্যই যে কোনো এই ধরনের প্রয়োজন ওনাকে ইমেল করতে পারেন, উনি জবাব দিবেন। তো সেলিম ভাই, আপনাকে আবারও ধন্যবাদ। ইনশাল্লাহ এই সবাই ভালো থাকবেন এই প্যান্ডেমিকের মাঝে। আবার ভবিষ্যতে কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাকিব ভাই আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা আমাদের ভিডিওটি দেখছেন। এবং আমি আশা করব অবশ্যই সাকিব ভাইয়ের প্রতিটা ভিডিও ভেরি ইনসাইটফুল, ভেরি ইনফরমেটিভ। আপনারা ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ওনাকে উৎসাহিত করবেন, কারণ এটা উনি আসলে কোনো কিছু পাওয়ার আশাই করতেছেন না, জাস্ট এজ এ হিউম্যান ওয়েলফেয়ার, হিউম্যান বিইং, যাতে আমরা আমাদের কান্ট্রিম্যান যাতে বেসিক্যালি উপকৃত হয়, সেই জন্যই উনি করছেন। So Sakib bhai ke salute. Thank you so much everyone. Thanks for inviting me.